কেটে গেছে দীর্ঘ 20 দিন। এই 20 দিনের রীতি অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন সে নিজের পায়ে হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু সুস্থ হওয়ার সাথে সাথে দিদির পাগলামি যেন কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিটা মুহূর্তে সে চিৎকার করে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু নির্বাণ অত্যন্ত কঠোরভাবে তার সব পাগলামি নিয়ন্ত্রণ করছে। দিনের অধিকাংশ সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি রাখা হয়, সেখানে বাইরের আলো বাতাস ঢোকার উপায় নেই। তবে এই 20 দিনে সব থেকে অবাক করার বিষয় হলো শুভ্রের নীরবতা। যে শুভ্র প্রথম দিন দুদিন পুরো পৃথিবী তন্ন তন্ন করে হৃদিকে খুঁজেছে, সে হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে গেল। নির্বাণ তার গোপন সোর্সের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছে শুভ্র এখন হৃদির শোকে চোখ ভরে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। নির্বাণের অবাক হওয়ার সীমা নেই। যে ছেলেটা হৃদির জন্য পুরো শহর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। পরক্ষণেই নির্বাণের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, শুভ্র চৌধুরী কি তবে ভয় পেয়ে পিছিয়ে গেল, নাকি মায়াবীর মায়া এত তাড়াতাড়ি কাটিয়ে ফেললো? রাত তখন 10টা বাজে। নির্বাণ তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বার ডায়াল করে গম্ভীর গলায় বলে উঠল, এখন আসল খেলার সময় হয়েছে। আজ এভাবেই হোক শুভ্রকে আমার পায়ের কাছে চাই, কোনো ভুল যেন না হয়। উপাস থেকে অত্যন্ত আত্মবিশ্বাসী এক যান্ত্রিক কণ্ঠ ভেসে আসলো, ওকে বস, কাজ হয়ে যাবে। কলটা কেটে দিতেই নির্বাণের অন্ধকার ঘরে তার শয়তানি হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো। সে জানলার কাচের ওপারে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সাইফান শুভ্র চৌধুরী, আমার এই নরকপুরীতে তোমাকে অগ্রিম স্বাগতম। দেখা যাক তোমার ব্যবসার নেশা বড় নাকি তোমার ভালোবাসা। শুভ্র অফিস থেকে একাই গাড়ি চালিয়ে ফিরছিল। ইকবাল এহসান, রাবেয়া এহসান আর ইমনকে সে তাদের বাড়িতেই থাকতে বলেছে। তাদের চোখে মুখে যে হারানো আতঙ্ক ছিল, শুভ্র তা নিজের এক কথাতেই শান্ত করে দিয়েছে। হৃদিকে সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবে। এটা শুধু কথা নয়, এটা সাইফান শুভ্র চৌধুরীর দেওয়া জবান। তবে শুভ্রের শান্ত মাথার ভেতরে আসলে কী ধরনের ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে তা দুনিয়ার অন্য কোনো প্রাণের পক্ষে বোঝা অসম্ভব। শহরের কোলাহল পেরিয়ে মাঝরাত রাস্তার এক জনমানবহীন নিঝুম অন্ধকারে আসতেই হঠাৎ একটা কর্কশ শব্দ হলো। ফুস করে চাকা ফেটে শুভ্রের গাড়িটা একদিকে হেলে পড়ল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত মুখে গাড়ি থেকে নামলো। চাকাটা পরীক্ষা করতে গিয়ে যখন দেখলো সেটা পুরোপুরি পাংচার হয়ে গেছে, তখন সে রাগে একটা লাথি মেরে গালি দিয়ে উঠল, ধুৎ ছাই। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ফুরে কেউ একজন তড়িৎ গতিতে এসে পেছন থেকে শুভ্রের নাকে মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই একদল লোক এসে তাকে কালো মুখোশ পরিয়ে পাজাকোলা করে একটা কালো কাচের গাড়িতে তুলে নিল। কি অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো সময়টাতে শুভ্র তো শব্দটিও করলো না। কোনো হাত পা ছোড়াছুড়ি বা বাঁচার জন্য আত্মচিৎকারও নেই। সে যেন একদম মূর্তির মতো পাথরে শান্ত হয়ে রইল। কিডন্যাপার গার্ডরা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। তারা বেশ অবাক। অন্য সময় যাদের তারা তুলে আনে তারা ভয়ে চিৎকার কিংবা বাঁচার চেষ্টা করে, কিন্তু এই লোকটা একদম হিমশীতল। শুভ্রের এই অস্বাভাবিক নিরাপত্তা গার্ডের কলিজায় এক অজানা ক্রাশ ধরিয়ে দিল। তারা বিভিন্ন গল্পে পড়েছে, বাঘ যখন তার শিকারকে আক্রমণ করার জন্য উৎপাদে, তখন সে ঠিক এইভাবেই নিঃস্বর হয়ে আর শান্ত হয়ে থাকে। শুভ্র কি তবে তাদের শিকার, নাকি শুভ্রই তাদের কোনো মরণ ফাঁদে নিয়ে যাচ্ছে? পরক্ষণে তারা নিজেদের ঝেড়ে ফেলল। বসের হুকুম পালন করাটাই তাদের কাজ, এর বেশি ভাবার দরকার নেই তাদের। পায়ের উপর পা তুলে আয়েশ করে একটা বড় কামরায় বসে আছে ইভান। তার আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। পুরো ঘর এক ধরনের অশুভ নিস্তব্ধতা। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলো একজন গার্ড। সে মাথা নিচু করে জানালো, বস, কাজ হয়ে গেছে। ওকে হাত পা বেঁধে একদম কবজায় এনে ওই পাশের ঘরে বসিয়ে রেখেছে। নির্বাণ কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় গার্ডকে বেরিয়ে যেতে বলল। গার্ডরা চলে যেতেই নির্বাণের গলা থেকে এক পৈশাচিক হাসির শব্দ বের হয়ে এলো। সে যেন নিজের জয়ে নিজে উন্মত্ত হয়ে গেছে। হাসতে হাসতে সে বিড়বিড় করলো, অবশেষে তুমি আমার জালে ধরা দিলে শুভ্র চৌধুরী। খানিকক্ষণ পর নির্বাণ ধীর পায়ে সেই অন্ধকার ঘরটির দিকে এগিয়ে গেল, যেখানে শুভ্রকে রাখা হয়েছে। ঘরে মৃদু একটা নীলচে আলো জ্বলছে, যার ঝাপসা আভায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুভ্রকে দেখা যাচ্ছে। শুভ্রের মুখটা তখনও কালো মুখোশে ঢাকা, মাথাটা সামান্য নিচু হয়ে আছে। নির্বাণ খুব মন্থর গতিতে হাঁটতে হাঁটতে সোজা শুভ্রের সামনে একটা চেয়ারে বসলো। আজই প্রথম নির্বাণ আর সাইফান শুভ্র চৌধুরী একে অপরের মুখোমুখি। নির্বাণের ঠোঁটে এক বিজয়ী শয়তানের হাসি, আর সে তার সিগারেটের শেষ টানটা দিয়ে ধোয়াটুকু শুভ্রের মুখোশ
লক্ষ্য করে সজোরে ছাড়ল। অন্ধকারে ঘরে নিঃশ্বাস নেওয়ার শব্দের চেয়েও এখন নির্বাণের তীব্র হাসির শব্দটাই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাণ ধোয়া ছেড়ে শুভ্রের কালো মুখোশ পরা নিথর মুখের দিকে তাকিয়ে উপহাসের স্বরে বলল, স্বাগতম মিস্টার সাইফান চৌধুরী। শুভ্রর গলা থেকে কোনো কম্পন বের হলো না। সে খুব শান্ত আর নিরেট গলায় সে উত্তর দিল, ধন্যবাদ। মুহূর্তে নির্বাণের ঠোঁট থেকে বিজয়ের হাসিটা নিভে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটা মানুষ অপহৃত হয়েছে, তার হাত পা বাঁধা অবস্থায় এত স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? নির্বাণ চেয়ারে আরো একটু ঝুঁকে বসে রুড়ো গলায় বলল, চিনিস আমাকে? শুভ্র ঠোঁটের কোণে হয়তো এক চিলতে অদৃশ্য হাসি ফুটল। সে নির্লিপ্ত গলায় বলল, হয়তো। নির্বাণের মেজাজ এবার বিগড়ে যেতে শুরু করলো। সে দাঁত কিরমির করে বলে উঠল, তুই এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলছিস রে? পরিস্থিতি কি বুঝতে পারছিস না? শুভ্রর গলায় বিন্দুমাত্র বেকার নেই। সে যেন নিজের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে এমন ভাবে বলল, কথা তো মানুষ এইভাবেই বলে, আর কিভাবে বলে আমার জানা নেই। নির্বাণ এবার অবাকের চরম পর্যায়ে চলে গেল। শুভ্রর এই ইস্পাত কঠিন মানসিকতা তার বিহিসা পলট পালট করে দিচ্ছে। সে চিৎকার করে বলে উঠল, তোকে জানোয়ারের মতো তুলে নিয়ে আসলাম, হাত পা বেঁধে রাখলাম, তোর কি জানের ভয় করছে না? আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি। শুভ্র এক মুহূর্ত থামলো, তারপর খুব গম্ভীর আর দার্শনিক স্টাইলে বলল, জীবন যেহেতু আছে সেও তো মরতে তো হবেই, এত জানের ভয় করার কি আছে? নির্বাণের ধৈর্যের বাঁধ যেন এবার পুরোপুরি ভেঙে গেল। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত আর স্বাভাবিক হয়ে বসে থাকতে পারে তা এই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনো দিনই বিশ্বাস করতো না। অপমানে আর রাগে নির্বাণের মাথায় রক্ত উচ্চড়ে বসলো। সে মুহূর্তের মধ্যে পাশবিক চিৎকার করে তার গার্ডের উদ্দেশ্যে বলল, কি দেখছিস তোরা? এর মুখোশ খোল, ওর দেখি ওর মুখটা। কত বড় সাহস আর কার কলিজায় এত বেশি আমার সামনে বসে বড় বড় কথা বলছে? একজন গার্ড কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে সে শুভ্রের কালো মুখোশটা ধীরে ধীরে খুলে ফেললো। আর মুখোশটা সবার সাথেই যেন ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা চারজন গার্ডার যে মুখোশটা খুললো তার প্রত্যেকে শুভ্রর দেখা মাত্র বিদ্যুৎ স্পষ্টের মতো ছিটকে পেছনে সরে গেল। তাদের চোখে মুখে এখন চরম আতঙ্কের ছাপ। সবাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলে উঠল, কি কিংসু? নির্বাণ কিছুই বুঝতে পারল না। তার নিজের পোষা গার্ডরা শুভ্রকে দেখে এভাবে মরার মতো কাঁদছে কেন? শুভ্র কোনো কথা না বলে একদম বরফ শীতল চোখে একবার গার্ডদের দিকে তাকালো। সেই চাহনিতে কি ছিল কে জানে, কিন্তু মুহূর্তের মধ্যে গার্ডরা বড় ঢোক গিলে একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। নির্বাণ রাগে ফেটে পড়ে গার্ডদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এভাবে কাঁপলি কেন তোরা? মনে হলো কোনো ভূত দেখছিস? কি দেখেছিস ওর চেহারায়? একজন গার্ড আমতামতা করে কোনো মতে কাপা গলায় বলল, বস এমনি। নির্বাণের খটকা দূর হলো না। সে এবার সন্দেহের দৃষ্টিতে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকালো। শুভ্র একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। নির্বাণ তাতে দাঁত চেপে শুভ্রকে প্রশ্ন করলো, আব্বে শালা কে তুই? শুভ্র এবার নির্বাণের চোখের দিকে তাকিয়ে গম্ভীর আর স্থিরভাবে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তার ছেলের হাসি। সে খুব নিচু কিন্তু পৈশাসিক গলায় বলল, তোর আব্বা লাগিয়ে আব্বা ডাক। নির্বাণের মাথার রগ যেন ছিঁড়ে রাগে বের হয়ে যাবে। এই চরম মুহূর্তেও শুভ্রর মুখে এমন তাচ্ছিল্য সে মানতে পারছে না। সে এক মুহূর্তেও দেরি না করে পাশের গার্ডের হাত থেকে রিভলভারটা ছো মেরে নিয়ে সরাসরি শুভ্রর কপালে ঠেকালো। আগ্নেয়াস্ত্রের ঠান্ডা নলটা শুভ্রের চামড়া ছুঁয়ে আছে, কিন্তু তার চোখের পলক পর্যন্ত নড়ল না। নির্বাণ দাঁত কিরমির করে বলল, তুই কে বা তোর পরিচয় কি তা জানার কোনো দরকার নেই আমার লক্ষ্য শুধু একটাই, আমার বোনের মনের আশা পূরণ করা। শোন শুভ্র, যদি জ্যান্ত বাঁচতে চাস তবে আমার বোনকে বিয়ে করবি। তুই নেহার ভালোবাসার মানুষ বলেই তোর এত বড় বড় কথা আমি সহ্য করছি, না হলে তোকে এতক্ষণে আমি। নির্বাণের বাক্যটা শেষ করার সুযোগ পেল না। শুভ্র একদম নিচু কিন্তু পাথরের মতো ভারী গলার মাঝপথেই বলে উঠল, তুই আমার বাল করবি? কথাটা শুনে নির্বাণের সারা শরীরে যেন আগুন ধরে গেল। সে রাগে চিৎকার করে বলল, শুভ্র আমাকে রাগিয়ে দিস না, বলছি ভালো হবে না। আমার বোনকে তোকে বিয়ে করতেই হবে। তুই জানিস নেহা তোকে কতটা ভালোবাসে, তোর জন্য মরে যেতে পারে। শুভ্র এবার নির্বাণের চোখের দিকে সোজাসুজি তাকালো। ও দৃষ্টিতে কোনো মায়া নেই, কোনো ভয় নেই, আছে শুধু একরাশ ঘৃণা আর অবজ্ঞা। সে খুব শান্তভাবে বলে উঠল, কিন্তু আমি তো বাসি না, যাকে আমি ভালোবাসি না তাকে কেন বিয়ে করতে যাব? তোর বোন ভালোবাসে বলে কি আমাকেও বাঁচতে হবে নাকি? শুভ্রর এমন যুক্তিপূর্ণ কিন্তু রূঢ় জবাবে নির্বাণ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সে বুঝতে পারছে এই লোকটাকে ভয় দেখিয়ে বা অস্ত্র উঁচিয়ে টলানো সম্ভব নয়। রুমের ভেতরে তখন এক অসহ্য উত্তেজনা। একদিকে নির্বাণের উন্মত্ত রাগ, আর অন্যদিকে শুভ্রর হিংসা
শীতল জেদ। নির্বাণের চোখের মনি দুটো রাগে চিকচিক করে করে উঠল। সে রিভলভারটা শুভ্রের কপাল থেকে সরিয়ে নিয়ে শেষবারের মতো শান্ত কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে বলল, তাহলে তুই নেহাকে বিয়ে করবি না, এটাই তো শেষ কথা? শুভ্র গলায় কোনো দ্বিধা নেই, কোনো জড়তা নেই। সে নির্বাণের চোখের দিকে তাকিয়ে এক শব্দে উত্তর দিল, হুম। নির্বাণ এবার বিকট এক হাসি দিল। সে হাসিতে কেবল শয়তানি মাখানো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে জেনে রাখ, আমার বোনকে বিয়ে না করলে তুই তিলে তিলে শেষ হবি। তোর এই অহংকার আমি গুড়িয়ে দেব। এই বলেই নির্বাণ তার পেছনে থাকা গার্ডদের দিকে ফিরে পাথরের মতো শক্ত গলায় আদেশ দিল, শোন, এক সেকেন্ডে লাথি দিয়ে আঘাত করবি। যতক্ষণ না নেহাকে বিয়ে করতে রাজি হচ্ছে ততক্ষণ একটা সেকেন্ডও যেন থামবি না। এর শরীরটা আজ থেতলে দে। নির্বাণের এই ভয়ঙ্কর হুকুম শুনে গার্ডরা সবাই যেন জমে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। একজন গার্ড অনেক কষ্টে নিজের ঢোক গিলে কাপা কাপা গলায় বলে উঠল, বস, মারতেই হবে? এভাবে অন্ধকারে বেঁধে রাখলেই তো হয়। মানে নির্বাণ বাজ পড়ার মতো শব্দে ধমক দিয়ে উঠল। সে রাগী দৃষ্টিতে গার্ডটার দিকে তাকালো। তার চাহনি স্পষ্ট মৃত্যু পরোয়ানা। গার্ডটা ভয়ে চমকে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ঠিক সেই মুহূর্তে গার্ডরা ভীত চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র সেই সময় গার্ডটার দিকে এক অদ্ভুত ও রহস্যময়ী দৃষ্টিতে তাকালো। সে চোখের ইশারায় কি গোপন সংকেত ছিল তা কেবল তারাই জানে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। নিজের ভয় লুকানোর জন্যই হোক বা বসের হুকুম মানতেই হোক, গার্ডরা ভারী লাঠিগুলো উঁচিয়ে ধরল। তারপর সজোরে একের পর এক আঘাত করতে শুরু করলো শুভ্র শরীরে। লাঠির প্রতিটি আঘাতে ঘরটা প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, শুভ্রর মুখ দিয়ে একটা আর্তনাদও বের হচ্ছে না। সে যেন ব্যথার ঊর্ধ্বে চলে গেছে। নির্বাণের ঠোঁটে তখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।